আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ইস্পাত কঠিন ঐক্যে ষড়যন্ত্র মোকাবেলায় খালেদা জিয়ার আহ্বান। বিএনপির বর্ধিত সভায় ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দাবি। ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ শুক্রবার। শীর্ষ পদে নাহিদ আক্তার, নাসির, হাসনাত, সার্জিস। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ 843 ও আহত 12,049 জন। এককালীন অর্থ সহায়তার পাশাপাশি মাসিক ভাতার ব্যবস্থা। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে সেনাপ্রধানের আহ্বান। 7ম কর্নেল অব দ্য রেজিমেন্টকে আরও আধুনিক করার ঘোষণা। এবং বৃষ্টিতে ভেসে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পাকিস্তান গ্রুপের শেষ ম্যাচ। না খেলেও 1 পয়েন্ট পেয়ে আসর শেষ করল টাইগাররা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ভিয়েতনামে পোষ্য প্রাণী প্রদর্শনীর খবর। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এখনও ষড়যন্ত্র চলছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ন্যূনতম সংস্কারের পর দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তরুণদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, কোনো প্রতিহিংসা নয়, সৌহার্দ্য আর ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্রের জন্য আপনাদের ত্যাগ জাতি মনে রাখবে, তবে এমন কিছু করা যাবে না যাতে এই সংগ্রাম নষ্ট হয়। রাহুল রায় রিপোর্ট। 2018-র 4 ফেব্রুয়ারি রাজধানীতে হয়েছিল বিএনপির সর্বশেষ বর্ধিত সভা। ঠিক 7 বছর পর সংসদ ভবনের এলডি হলে দলটির বর্ধিত সভা। স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা মণ্ডলী ও নির্বাহী কমিটির সদস্য, জেলা এবং থানার সভাপতি ও সাধারণ সম্পাদকরা যোগ দেন সভায়। 2018 সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ারা, এমনকি যারা সেকেন্ডারি মনোনয়ন পেয়েছিলেন, তারা অংশ নেন বর্ধিত সভায়। 3,500-এর মতো অংশগ্রহণকারীর মধ্যে বিএনপির 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরাও যোগ দেন। সভার শুরুতেই বিএনপির মৃত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব রাখা হয়। 7 বছর আগের সভায় উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন তিনি। সকালে হঠাৎই সবার প্রধান অতিথি হিসেবে বেগম খালেদা জিয়ার যুক্ত হওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সূচনা বক্তব্যের পর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই। সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের, স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। এরপর ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন। সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা।
তরুণদের উদ্দেশ্যেও নিজের ভাবনার কথা জানান বেগম জিয়া। আসুন, প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। বেগম খালেদা জিয়ার বক্তব্যের পরেই শুরু হয় বর্ধিত সভা। সভায় অংশ নেওয়া নেতারা দল নিয়ে মতামত তুলে ধরেন। তৃণমূল নেতাদের কথা মনোযোগ দিয়ে শোনেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এদিকে দেশের গণতন্ত্র বিঘ্নিত করতে একটি মহল চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে বিএনপি বর্ধিত সভায় তিনি বলেন, ফেসিবাদ বিদায় নিলেও মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। দীর্ঘ 7 বছর পর বর্ধিত সভায় অংশ নিয়ে উজ্জীবিত নেতাকর্মীরা বলেছেন, অতীতের মতো আগামী দিনেও ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করবেন তারা। আক্তার হোসেনের রিপোর্ট। দীর্ঘদিন পর বর্ধিত সভা ঘিরে বিএনপির জাতীয় ও তৃণমূল নেতাদের মিলন মেলা। গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দলের দিক নির্দেশনা ও করণীয় নির্ধারণে বর্ধিত সভাকে প্রাসঙ্গিক মনে করছেন নেতারা। আমি বিশ্বাস করি এই বর্ধিত সভার মাধ্যমে অ্যাকচুয়াল চিত্রটা সারা বাংলাদেশ থেকে উঠে আসবে এবং তার মাধ্যমে একটা অপটিমাম সলিউশন বের করা সম্ভব। গণতন্ত্রের এই সংকটকালে আমাদের সকল পর্যায়ের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে গণতন্ত্র নিয়ে এখনো যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র টিকে থাকবে না। চেয়ারম্যানের বার্তা হচ্ছে, তোমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে 17 বছর আন্দোলন করেছো, এখন মানুষের সাধারণ চাহিদা, মানুষের গণতান্ত্রিক অধিকার এবং মানুষের মৌলিক বিষয়গুলোকে নিয়ে তোমাদের কাজ করতে হবে এবং সেই আলোকেই কিন্তু আমরা মূলত কাজ করছি। স্বাগত বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, জনগণের দীর্ঘ ত্যাগ ও আন্দোলনে ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, তাকে বাধা প্রদান করার জন্য আজকে একটি গোষ্ঠী, একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায় কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। দ্বিতীয় অধিবেশনে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরে বক্তব্য দেন তৃণমূলের নেতারা। পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে আজকে নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র করছে। জাতীয় শক্তির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকতে হবে, সেই চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। মানুষের মনকে জয় করে রাজনীতি করতে হবে। আগামী নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। মানুষকে পাশে নিয়ে রাজনীতি করতে হবে, জনগণকে আস্থায় নিয়ে রাজনীতি করতে হবে। পার্টিসিপ্যান্ট একটা ইলেকশনের জন্য আমাদের দলের নেতাকর্মীদেরকে শৃঙ্খলাবদ্ধ এবং ঐক্যবদ্ধ থাকার জন্য যে বার্তাটা দিয়েছেন, আমি মনে করি আগামী দিনে চলার পথে আমাদের এই বার্তাটা আমাদের সংগঠনকে গতিশীল করবে। দলের শীর্ষ নেতাদের দিক নির্দেশনা নিয়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আরও চাঙ্গা করবে বলে মনে করেন তৃণমূলের নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে গঠিত ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের 205 সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আছে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। বুধবার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে সংগঠন থেকে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন দেওয়া হবে 7 দিনের মধ্যে, জানাচ্ছেন পরাগাজী। আত্মপ্রকাশের পরের দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের 205 সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেকেই আছেন বলে জানানো হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনায় তৃতীয় একটি পক্ষ ভুল বোঝাবুঝি তৈরি করেছে বলে মন্তব্য করেন সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এই মর্মে যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসগুলোতে কোনোভাবেই কখনোই আমরা চাই না যে
কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হোক। কিন্তু কালকে যখন আমাদের এই ছাত্র সংগঠন আমরা ঘোষণা করতে যাই, এখানে একটা অংশ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। এখানে কোনো একটা তৃতীয় পক্ষ এই ভুল বুঝাবুঝি তৈরি করেছে। আমাদের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা 7 কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ করবে। প্রশ্নের জবাবে সংগঠনের সদস্য সচিব জাহিদ হাসান বলেন, কে কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এটি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নয়। এইরকম আদারাইজেশন করে যে ঢাকা ইউনিভার্সিটি কয়জন, প্রাইভেট পাবলিক কয়জন, এইটা আসলে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা না। আমরা জুলাই গণ অভ্যুত্থান এরকম দেখে দেখে কে ঢাকা ইউনিভার্সিটি পড়ে, কে নর্থ সাউথে পড়ে, কে বেরাকে পড়ে, কে মাদ্রাসায় পড়ে, এরকম করে আমরা যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মূল সেন্টার হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, সেইখানে জুলাই যেহেতু আমরা এই বিভাজনটা করিনি, আমরা এই বিভাজনের মোটেও পক্ষে নেই। তারা যখন ভুল বুঝছিল যে না এখানে হয়তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধিত্ব নেই, তখন তারা আসলে সেটা নিয়ে নাখোশ ছিল। কিন্তু পরবর্তীতে এটা যখন ক্ল্যারিফাই করা হয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় 30 থেকে 35 জনের একটা অংশ পূর্ণাঙ্গ কমিটিতে আছে, তখন এই বিষয়টি আমি আশা করি যে ক্ল্যারিফাই হয়ে গিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গণতান্ত্রিক ছাত্র সংসদ কখনো কোনো রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করবে না। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এদিকে আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের রাজনৈতিক দল। সাধারণ মানুষ বলছে, নতুন দল যদি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করে তাহলে মানুষের সমর্থন পাবে। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জন ওঠে। তার এই ধারাবাহিকতায় 28শে ফেব্রুয়ারি শুক্রবার রাজধানী মানিক মিয়া এভিনিউ সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন দল। নতুন দল নিয়ে সাধারণ মানুষ জানিয়েছে তাদের প্রতিক্রিয়া ও প্রত্যাশার কথা। নতুন দল হিসেবে তাদের আত্মপ্রকাশকে আমি স্বাগত জানাই অবশ্যই, আর অবশ্যই ভালো কাজের জন্য তাদেরকে আহ্বান করি। ছাত্ররা কলম ধরবে, তারা কেন রাজনীতি করবে? এদের তো রাজনীতি করা ইয়ে নাই। পাবলিক তখন দুসারাত না পারবো, আমরা যেত না পারবো, বিএনপি যেত, কোন দিকে যাইব? তাদের থেকে যদি ওনারা ভালো কিছু করে, জনগণ যদি এটা প্রকাশে বাস্তবে দেখতে পায়, তাহলে অবশ্যই জনগণ ওনাদের পাশে থাকবে। জনগণের শান্তি, দেশের শান্তি, এইটাই আমরা চাই, আর কিছু চাই না। আমরা তো চাবো অবশ্যই নতুন কেউ আসুক, নতুন কেউ এসে নতুনভাবে দেশটাকে করুক। তাদের কাছে আমরা চাওয়া, আমরা সাধারণ মানুষ যাতে রাস্তার মধ্যে নিরাপদ থাকতে পারি। দুর্নীতিমুক্ত দেশ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বৈষম্যহীন সমাজ, জনকল্যাণমূলক কাজ, বাস্তবসম্মত পরিকল্পনা এবং কার্যকর নেতৃত্বের মাধ্যমে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা সাধারণ মানুষের। তরুণদের যদি আমরা জায়গা করে না দেই, তাহলে আমরা বুঝবো কিভাবে যে আমরা তরুণরা ভালো কিছু করতে পারি? দুটা দলই দেখে আসছি, তো নতুন একজন হলে কম্পিটিটর তো থাকবে, সবাই ভালো করার চেষ্টা করবে, এটা আমার কাছে মনে হয়। তরুণদের তারুণ্য নির্ভর যদি একটি দল গঠন হয়, তাহলে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য এটা বেটার হবে। নিশ্চিন্তে যেন মানুষ চলাফেরা করতে পারে, এটাই যেন তারা সফল করতে পারে। আমাদের বাংলাদেশকে যাতে এগিয়ে নিতে পারে তারা, এটাই নতুন দলের কাছে প্রত্যাশা করি আমরা। কেউ কেউ এটিকে ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলের নাম ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম এর নেতৃত্বে থাকছেন। শীর্ষ পদে থাকছেন আক্তার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়নে একসাথে কাজ করতে চান দলের নেতারা। সাদি মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিবর্তিত প্রেক্ষাপটে ছাত্র জনতার সমন্বয়ে গঠিত দল আসতে যাচ্ছে রাজনীতির মাঠে। শুক্রবার মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে দলটি। এর আগেই ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি হিসেবে নতুন দলের নাম ঘোষণা করা হয়েছে। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক হিসেবে থাকছেন। জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব ও ডাকসুর সাবেক নেতা আক্তার হোসেন নতুন দলটির সদস্য সচিব হিসেবে থাকছেন। যে তারুণ্যের নেতৃত্বে ডান বাম বাইনারির বাইরে এসে যে মধ্যমপন্থী রাজনীতির সূচনার কথা আমরা বলেছি, বাংলাদেশের স্বার্থের রাজনীতির কথা বলেছি, বাংলাদেশের একটি স্বনির্ভর পররাষ্ট্র নীতির কথা আমরা বলেছি, বাংলাদেশের মানুষের যে পলিসি নির্ভর যে রাজনীতির কথা আমরা বলেছি, জনস্বার্থের পক্ষে যেন পলিসি হয়। একই সাথে আমরা নাগরিক হিসেবে, মানুষ হিসেবে আমাদের যে অধিকার এবং মর্যাদার প্রশ্ন আছে, সে প্রশ্নগুলোকে আমরা কিভাবে রাজনীতির মধ্য দিয়ে আদায় করতে পারি, সেই বক্তব্যগুলো আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। আমরা আশাবাদী সকল ধর্ম, বর্ণ, লিঙ্গের মানুষের
অংশগ্রহণের মধ্য দিয়ে, সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবো। নতুন দলটির মুখ্য সচিব হিসেবে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে। আমরা জনগণের কাছে যাব, জনগণের যে প্রত্যাশা সেটা অনুযায়ী আমরা কাজ করব। ওমেনদের ডিসিশন মেকিং, তারপরে ইউথদের এম্পাওয়ারমেন্ট, জব স্কিল, দেন আমাদের এখানে যারা রিক্সা পুলার যারা রয়েছে, মার্জিনালাইজ পিপল যারা রয়েছে, তারা তো দীর্ঘদিন এখানে মানুষের কাছে বঞ্চিত ইকোনমিক জায়গা থেকে। মিডল ক্লাস যারা চাকরির জন্য বঞ্চিত, যে চাকরি থেকে যে মুভমেন্টটা হলো, এই মানুষগুলোর প্রত্যাশা যেটা রয়েছে সেটাগুলো আমাদের পূরণ করতে হবে। এবং স্টেটে আমাদের তো কোনো রিফর্মস এর কাজগুলো এখনো এগোচ্ছে না। তো সেই জায়গা থেকে কিভাবে হলো বাংলাদেশের দোষে পড়া ইনস্টিটিউশন গুলো আমরা নতুন করে বিল্ড আপ করতে পারি, সেই প্রসেস গুলোতে কাজ করব। আমাদের নেতৃত্ব এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে, ভোটাভুটিতে হয়েছে, সবাই সম্মতিক্রমে আমাদের পাস হয়েছে। জনমানুষের আকাঙ্ক্ষা পূরণে নতুন দল কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। তিতুমির কলেজের শিক্ষার্থীরা বলেছেন, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের কথা বলে বৈষম্য নিয়েই আত্মপ্রকাশ করছে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কেউ না থাকাটাই সবচেয়ে বড় বৈষম্য বলে মন্তব্য করেন তারা। সকালে তিতুমির কলেজে বিক্ষোভ মিছিল শেষে এসব বলেন তারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডারদের বাদ দিয়ে দল গঠন ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান তারা। শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে ছাত্র জনতার গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানে মোট শহীদ হয়েছেন 834 জন, আহত হয়েছেন 12,049 জন। আনুষ্ঠানিকভাবে সরকারি এই তালিকা প্রকাশ করে বলা হয়েছে, যারা আহত হয়েছেন ক্ষতির দিক বিবেচনায় মেডিকেল বোর্ড তাদের 3টি ক্যাটাগরিতে বিভক্ত করেছে। প্রত্যেকেই পাবেন এককালীন ও মাসিক ভাতা। সরকারি পরিচয়পত্র দেখিয়েও পাওয়া যাবে নানা সুবিধা। তবে শুধুমাত্র একটি প্রজন্মই এই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। মোস্তফা মালিকের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান প্রথমে কোটা আন্দোলন থাকলেও পরে তা রূপ নেয় এক দফার আন্দোলনে। সরকার পতন ঘটাতে সারা দেশে জীবন উৎসর্গ করতে থাকেন ছাত্র জনতা। আহতদের সংখ্যাও বাড়তে থাকে ধীরে ধীরে। শহীদ ও আহতদের স্বীকৃতি মেলে জুলাই যোদ্ধা হিসেবে। কতজন শহীদ হলেন আর আহতই বা কত, তা নির্ধারণ করতে কাজ করে সরকারের নানা কমিটি। পুঙ্খানুপুঙ্খ হিসেব করে গেজেটেড শহীদ ও আহতদের ডাটাবেস করেছে সরকার। জুলাই অগাস্টে যে বাংলাদেশের ইতিহাসে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের এ, বি, সি ক্যাটাগরি করে আর্থিক সহায়তা ও সুযোগ সুবিধা দেয়া হবে। ক্যাটাগরি এ শ্রেণী নিম্নোক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুযোগ প্রাপ্ত হবে। ক, এককালীন 5 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। আবার তাদেরকেও প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। বিভিন্ন সরকারি হাসপাতালে তারা আজীবন চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন। তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। ক্যাটাগরি 2 কে আমরা বলছি যে যারা গুরুতর আহত হয়েছেন, এককালীন 3 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। প্রত্যেককে মাসিক 15,000 টাকার ভাতা প্রদান করা হবে। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি আধা সরকারি কর্মসংস্থান প্রাপ্ত হবেন। আর ক্যাটাগরি সি, ওনারা আহত হয়েছেন, এককালীন 1 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। খ, মাসিক 10,000 টাকা প্রদান করা হবে। তবে সরকারি এই সুবিধা বংশধরদের জন্য মিলবে না, জানান প্রেস সচিব। কোন কোটার সিস্টেমে আমরা যাচ্ছি না, এটা কোটার বিষয় না। আর এটা এমন যে জেনারেশন আফটার জেনারেশন সেটাও না। আমাদের কথা হচ্ছে যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, আমাদের কথা হচ্ছে যে এই গভর্নমেন্ট যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের পাশে গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন অ্যাক্রিডিটেশন কার্ডের মেয়াদ হবে 3 বছর। এই কার্ড পাওয়ার জন্য সাংবাদিকদের সরকারের উন্নয়নের গল্প প্রচারের প্রয়োজন নেই বলে জানান শফিকুল আলম। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যকে সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টারে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন। ওয়াকারুজ্জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 1971-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতেও এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা সদর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে সেনাপ্রধান রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী অভিবাদন জানানো হয়। এরপর সেনাবাহিনী প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। কর্নেল অব দি রেজিমেন্ট হিসাবে আমি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রত্যেকটি সদস্যকে পেশাদার ও সুপ্রশিক্ষিত হিসাবে গড়ে তুলতে সর্বদা বদ্ধপরিকর। পেশাগত দক্ষতার পাশাপাশি একটা সুন্দর জীবনমানও আমাদের সকলের কাম্য। আমি যে কোনো কন্ডালমুখী কার্যক্রম বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আপডেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের নিয়ম রক্ষার ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। প্রবল বর্ষণে রাওয়ালপিন্ডিতে টসও হয়নি। পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল, যদিও এই পয়েন্ট ভাগাভাগিতে এই গ্রুপের পয়েন্ট তালিকায় কোনো প্রভাব পড়েনি। আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় এই গ্রুপ থেকে 2 সেমিফাইনালিস্ট আগেই নির্ধারিত হয়েছে। একই সঙ্গে টুর্নামেন্ট থেকে পাকিস্তানের সাথে বাদ পড়েছে বাংলাদেশও। this match, but it can happen in cricket, but we cannot control. So I don't mind 2 matches. We also lost, but the way we hold the game for long period of time, it's very inspiring for us, and I hope that we made those little mistake. We will make a proper plan and execute our plan properly going forward. But the good thing is we come back really strongly both the matches, and we hold the match for long period of time. এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিয়েছে আফগানিস্তান। ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ থেকে সেমির লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে আফগানরা। শুক্রবার বিকেল 3টায় লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আফগানিস্তান জিতলেই ওজি ও প্রোটিয়াদের টেনশন বেড়ে যাবে। ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার মতো আরও এক জায়ান্টদের বিদায় করে শেষ 4-এ খেলতে পারে আফগানিস্তান। 5 নির্ভরযোগ্য তারকাবিহীন অস্ট্রেলিয়ার অভিযান শুরু করেছে ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া জয়। অন্যদিকে লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ জয়ে 1 বছরের কম সময় আইসিসির পরপর 2 বৈশ্বিক টুর্নামেন্টের সেমিফাইনালের স্বপ্ন দেখছে আফগানরা। গত জুনে টি-20 বিশ্বকাপের পর আরও একটি আইসিসি টুর্নামেন্টের সেমির পথে তারা অনেকটা এগিয়ে যাবে অস্ট্রেলিয়াকে হারালে। 2023-এর ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের নিশ্চিত জয় হাতছাড়া হয় ওজি ব্যাটার ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে। সেই ঘটনা মনে করাতেই অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদির সতর্ক উচ্চারণ। আমাদের লক্ষ্য পরিষ্কার, সামর্থ্য ও পরিকল্পনা অনুযায়ী মাঠে নিজেদের উজাড় করে দেয়া। ওয়ানডে বিশ্বকাপে আমাদের বিপক্ষে খেলা ম্যাক্সওয়েলের ইনিংস নিয়ে ভাবছি না। তোমরা কি মনে করছো শুধু ম্যাক্সওয়েলের বিপক্ষে খেলতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেছি? আমাদের পরিকল্পনা পুরো অস্ট্রেলিয়া দলকে নিয়ে। ম্যাক্সওয়েলের সেই ইনিংস ইতিহাস হয়ে গেছে। আমরা বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবছি। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেওয়ার। আর বিরতির পরে আরও জানিয়ে বিরতির পরে আবার ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। দেশে প্রায় 15 লাখ জটিল কিডনি রোগীর বিপরীতে একজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ব্যয়বহুল চিকিৎসার কারণে কিডনি জটিলতায় আক্রান্ত 75% রোগী মারা যায় বিনা চিকিৎসায়। এই অবস্থায় নীরব ঘাতক ডায়াবেটিস রোগকে আগেই শনাক্ত করা এবং রক্তে সুগারের উচ্চ মাত্রা নিয়ন্ত্রণ করা গেলে কিডনি রোগ থেকেই রেহাই পাওয়া সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। জানাতুল বাকিয়াকে কারিব।
বিশ্ব কিডনি দিবস উপলক্ষে রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর বারডেম হাসপাতালে কর্মশালা ও আলোচনা সভা। কিডনির গুরুত্ব তুলে ধরেন বিশেষজ্ঞরা। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে ফাস্ট ফুড ও অতিরিক্ত খাদ্যাভ্যাস, অলস জীবনধারণ পরিবর্তন করে হাঁটাচলা ও শারীরিক পরিশ্রম এবং শিশুদের খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা করার আহ্বান জানান। সুতরাং আমরা শুধু ডায়াবেটিস চিকিৎসা করে ডায়াবেটিস পেশেন্ট বেড়ে গেল, এই জন্য আমরা এই দুইটা জিনিস যদি করতে পারি, আর্লি স্টেজ প্রি ডায়াবেটিক, আর্লি স্টেজ ডিটেকশন, এটা আমাদের মোটো হওয়া উচিত। চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, নীরব ঘাতক ডায়াবেটিসে কেউ আক্রান্ত হলে সেই রোগীরা উচ্চ রক্তচাপ, কিডনির জটিলতা এবং হৃদরোগের মতো জটিল রোগে আক্রান্ত হন। ডায়াবেটিসে আক্রান্ত অধিকাংশ রোগীর মৃত্যু হয় হৃদরোগে। ডায়াবেটিস যদি মৃত্যু না পেত তাহলে কিডনি রোগও মৃত্যু পেত না। একটা কিডনি রোগী কিডনি ফেলার হওয়ার পরে সে 3 মাস পরে ডায়ালিসিস বন্ধ করে দেয়, 6 মাসের মধ্যে তার মৃত্যু হয়। 25% রোগী তার কিডনি চিকিৎসা করার সামর্থ্য আছে বর্তমানে। 75% কিডনি রোগীর কোনো সামর্থ্যই নাই কিডনি চিকিৎসা করা, এবং এই রোগীগুলাই মোটামুটি ভাবে 3 থেকে 6 মাস পরেই মৃত্যুবরণ করে যায়। বিশেষজ্ঞরা সারা দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে ডায়াবেটিস শনাক্তের পাশাপাশি কিডনি জটিলতা আগেই শনাক্ত করতে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন। জানাতুল রাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। হামাসে 4 ইসরায়েলি ও জিম্মির মরদেহ ফেরত দেওয়ার পর ফিলিস্তিন বন্দীদের ছাড়তে শুরু করেছে ইসরায়েল। এ পর্যায়ে 620 জন ফিলিস্তিন বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত 590 জনকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর মধ্যে গাজায় পৌঁছেছে 456 জন, মিশরে 97 এবং পশ্চিম তীরে 37 জন। মরদেহ যাচাই বাছাই করে 24 শিশু সহ বাকি জিম্মিদের মুক্তি দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় 17 ফিলিস্তিনি নিহত ও 19 জন আহত হয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 48,365 ফিলিস্তিনি নিহত এবং 1,11,780 জন আহত হয়েছে। এ পর্যায়ে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে নাটক সেদিন ছিল শুক্রবার। সত্য মিথ্যার গল্প নিয়ে এগিয়ে গিয়েছে নাটকটির গল্প। নাটকটি নির্মাণ করেছেন পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদ, যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন তটিনী ও তৌসিফ জুটি। আই স্ক্রিনে সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। জানাবো নিটল টাটা বিশেষ সংবাদ। ভিয়েতনামে পোষা প্রাণীর ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ভিয়েতনামের হো চিন মিন সিটিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে নিজেদের পোষা বিড়াল, কুকুরকে নানা ধরনের পোশাক এবং সাজসজ্জায় নিয়ে আসেন এ শহরের অনেক বাসিন্দা। ঐতিহ্যবাহী ভিয়েতনামের জাতীয় পোশাক আও দাই থেকে শুরু করে সান্ধ্যকালীন গাউন, বিয়ের গাউন, স্যুট সহ বিভিন্ন ধরনের পোশাক পরে কুকুর ও বিড়ালরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। 3 দিনের আয়োজনে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটেছে। প্রদর্শনীর আয়োজকরা বলছেন, ভিয়েতনামে পোষা প্রাণীর মালিকানা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এই প্রদর্শনীর মাধ্যমে দেশে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। যাওয়া যাক পূব আলী ব্যাংক বাণিজ্য সংবাদে। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 6 পয়েন্ট কমে
5,247 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 399টি কোম্পানির 487 কোটি 85 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 24 কোটি 46 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 193টির, কমেছে 133টির এবং অপরিবর্তিত রয়েছে 73টি কোম্পানির শেয়ারের দাম। প্রিয় দর্শক, সময় হলে আবারও কিছুক্ষণের বিরতি নেবার। আর আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। জানমাল রক্ষায় প্রাকৃতিক দুর্যোগের সতর্ক বার্তা প্রচারে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম বলেছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারে বিশ্ব আবহাওয়া সংস্থার সহায়তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আয়োজিত প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্ক বার্তা প্রচারে সাংবাদিকগণের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, এখন থেকে বজ্রপাতের সতর্কতা 40 মিনিট আগে জারি করতে পারবে আবহাওয়া অধিদপ্তর। পাহাড় ধসের সতর্ক সংকেত দেওয়ার বিষয়েও কাজ চলছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডক্টর জীবন কুমার সরকার, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম, উপপরিচালক আহমেদ আরিফ রশিদ। দিনব্যাপী কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। জানাবো খেলার খবর। ইস্পাত কঠিন ঐক্যে ষড়যন্ত্র মোকাবেলায় খালেদা জিয়ার আহ্বান। বিএনপির বর্ধিত সভায় ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দাবি। ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ শুক্রবার। শীর্ষ পদে নাহিদ, আক্তার, নাসির, হাসনাত, সার্জিস। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ 834 ও আহত 12,049 জন। এককালীন অর্থ সহায়তার পাশাপাশি মাসিক ভাতার ব্যবস্থা। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে সেনাপ্রধানের আহ্বান। 7ম কর্নেল অব দ্য রেজিমেন্টকে আরও আধুনিক করার ঘোষণা। এবং বৃষ্টিতে ভেসে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পাকিস্তান গ্রুপের শেষ ম্যাচ। না খেলেও 1 পয়েন্ট পেয়ে আসর শেষ করল টাইগাররা। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।